হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা আবার একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকের আমাদের টপিক হচ্ছে চার্লস ডারউইনের লেখা বিখ্যাত একটা বই, যে বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। তোমরা এই বইটার নাম মোটামুটি প্রত্যেকেই শুনেছো। তো আজকে আমরা এই অন দ্য অরিজিন অফ স্পিসিস এটাকে নিয়ে আলোচনা করব। তো দেখো, যেটা হচ্ছে প্রথম কথা, যে কোনো রাইটার বা তার রাইটিংকে জানতে হলে আমাদের কিছু ইনফরমেশন জানতে হয়। সেই রাইটার সম্পর্কে ইনফরমেশন জানতে হয়, সেই রাইটিং সম্পর্কে ইনফরমেশন জানতে হয়, তারপর সেই রাইটিংটাকে আমাদের পড়তে হয়। কারণ যদি আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা না জানি তাহলে আমাদের রাইটিংটা পড়তে অসুবিধা হবে। তো সেই কারণে আজকে আমরা এই চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস এটা পড়ার আগে আমরা চার্লস ডারউইন সম্পর্কে জানবো, এবং আমরা অন দ্য অরিজিন অফ স্পিসিস এই যে বইটা, এটা একটা সায়েন্টিফিক বুক, এই বুকটা সম্পর্কে আমরা জানবো। তো দেখো, আজকে আমাদের এটা পার্ট ওয়ান, আজকে আমাদের এই ক্লাসটার পার্ট ওয়ান। আমরা পরবর্তী আর একটা পার্ট টু ক্লাস করব। পার্ট টু ক্লাসে আমরা এই বইটা সম্পর্কে ডিটেলস জানবো। আজকে শুধু আমরা বইটার ব্যাকগ্রাউন্ড আর ডারউইনের সম্পর্কে জানবো। তো চলো আমরা আমাদের ক্লাস শুরু করি চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অফ স্পিসিস। তো প্রথমেই আমাদের জানতে হবে চার্লস ডারউইন সম্পর্কে, তারপর আমরা অন দ্য অরিজিন অফ স্পিসিস সম্পর্কে জানবো। তো দেখো, আমরা চার্লস ডারউইন সম্পর্কে এক এক করে জানি। তো চার্লস ডারউইন সম্পর্কে প্রথম যে পয়েন্ট যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ডারউইনের জন্ম কখন। দেখো, চার্লস ডারউইন বেসিক্যালি 1809-এ তার জন্ম বেসিক্যালি 1809, এবং তার মৃত্যু হচ্ছে 1882-তে। তাহলে তার জন্ম হচ্ছে 1809-এ এবং তার মৃত্যু হচ্ছে 1882-তে। তিনি বেসিক্যালি একজন ইংলিশ ন্যাচারালিস্ট, জিওলজিস্ট এবং বায়োলজিস্ট। ডারউইন কে ছিলেন? একজন ইংলিশ ন্যাচারালিস্ট, জিওলজিস্ট এবং বায়োলজিস্ট। তিনি যে পিরিয়ডটাতে বিলং করছেন বেসিক্যালি সেটা ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান এবং লেট ভিক্টোরিয়ান পিরিয়ডে তিনি বিলং করছেন। এবং তিনি আমাদের কাছে ফেমাস হয়ে আছেন তার একটা বিখ্যাত সায়েন্স, যে সায়েন্সকে বলা হয় সায়েন্স অফ ইভলিউশন। দেখো, ডারউইন সম্পর্কে আমরা সবাই একটু একটু জানি, কারণ আমরা পাস্টে আমরা যখন ছোটবেলায় পড়াশোনা করেছি আমরা ডারউইনের এই থিওরি অফ ইভলিউশন এটা পড়েছি সবাই, বিবর্তনবাদের থিওরি আমরা সবাই পড়েছি। তো সেই ডারউইনের জন্ম হচ্ছে 1809-এ, তার মৃত্যু হচ্ছে 1882, এবং তিনি ভিক্টোরিয়ান পিরিয়ড এবং লেট ভিক্টোরিয়ান পিরিয়ড বা এডওয়ার্ডিয়ান পিরিয়ড সেই পিরিয়ডটাতে বিলং করছেন, এবং তিনি একজন ইংলিশ ন্যাচারালিস্ট, জিওলজিস্ট এবং বায়োলজিস্ট। এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম পয়েন্ট। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাবো যে তিনি বিশ্বাস করতেন যে অল স্পিসিস অফ লাইফ, মানে আমাদের পৃথিবীতে যত ধরনের স্পিসিস আছে, মানে প্রাণী বলো, ইনসেক্টস বলো, আমাদের অ্যানিমালস বলো, আমাদের উদ্ভিদ বলো বা আমাদের ট্রিজ বলো, যাই আছে সব কিছু কিন্তু এসেছে ফ্রম কমন অ্যানসেস্টরস। সব কিছু কিন্তু এসেছে কি থেকে? ফ্রম কমন অ্যানসেস্টরস। মানে সবারই যদি আমরা একবারই অ্যানসেস্টরিতে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে সব কিছুর কিন্তু সৃষ্টি হয়েছে একটা জীব থেকে। দেখো, সবাই কিন্তু ওয়ান সেল থেকে আজকে মাল্টি সেলে পরিণত হয়েছে। একটা এককোষী জীব থেকে আজকে বহুকোষী জীবে সবাই পরিণত হয়েছে। এবং এই যে কমন অ্যানসেস্টরস থেকে সমস্ত স্পিসিসের যে জন্ম হয়েছে, এটাকে মডার্ন সায়েন্সের একটা কি বলবো, মানে ফান্ডামেন্টাল থিওরি হিসাবে এখন ধরা হয়। এটাকে বলা হয় ফাউন্ডেশনাল কনসেপ্ট ইন সায়েন্স। তাহলে বুঝতেই পারছো যে তার যে থিওরি, যে সমস্ত স্পিসিস তারা একটা কমন অ্যানসেস্টরকে শেয়ার করে, এই যে আমাদের সবার জন্ম হয়েছে একটা সিঙ্গল পয়েন্ট থেকে, এই যে ব্যাপারটা, এটা এখন ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ সায়েন্স হয়ে গেছে বা ফাউন্ডেশনাল কনসেপ্ট অফ সায়েন্স হয়ে গেছে। তাহলে সেকেন্ড পয়েন্ট আমরা জানলাম। আমরা চলে যাই থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্টে আমরা কি পাচ্ছি? দেখো, থার্ড পয়েন্টে আমরা পাচ্ছি যে ডারউইন তিনি একটা জয়েন্ট পাবলিকেশন বার করেন তার সাথে আরেকজন রাইটারের সাথে, তার নাম হচ্ছে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস।
এবং সেখানে তিনি এবং রাসেল ওয়ালেস দুজন মিলে কি নিয়ে আলোচনা করেন? তারা প্যাটার্ন অফ ইভলিউশনের প্যাটার্ন নিয়ে আলোচনা করেন, যে কিভাবে ইভলিউশন ঘটে। এবং এই ইভলিউশনের প্যাটার্নটাকে ডারউইন বলেন ন্যাচারাল সিলেকশন। তিনি কি বলেন? ন্যাচারাল সিলেকশন। এবং এই ন্যাচারাল সিলেকশনকে তিনি এক্সপ্লেন করতে গিয়ে একটা বিখ্যাত থিওরি দেয়, যেটা আমাদের লিটারেচারে, আমাদের এই ইংলিশ লিটারেচারে বলো বা যে কোনো লিটারেচারে খুব ইম্পর্টেন্ট। তাকে বলা হয় স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা এক্সিস্টেন্সিয়াল থিওরি। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা এক্সিস্টেন্সিয়াল থিওরি। তাহলে এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই থিওরি কিন্তু ডারউইনের মাথায় প্রথম কখন আসে? প্রথম আসে তিনি যখন একটা জয়েন্ট পাবলিকেশন বার করেন। কার সাথে? অ্যালফ্রেড রাসেল ওয়ালেসের সাথে। এবং যেখানে তিনি প্যাটার্ন অফ ইভলিউশন বা ন্যাচারাল সিলেকশন নিয়ে আলোচনা করছিলেন, এবং সেই আলোচনা করতে গিয়ে তার মাথার মধ্যে কিন্তু এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের থিওরি আসে, যেটা পরবর্তী ক্ষেত্রে এক্সিস্টেন্সিয়াল ফিলোসফিতে আমরা দেখতে পাই। তাহলে এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই থিওরি কিন্তু আমাদের ডারউইনের তৈরি করা একটা থিওরি। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা ডারউইন সম্পর্কে পেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা ডারউইনকে দেখি। তো নেক্সট পয়েন্টে এই যে আমরা ডারউইনের ব্যাকগ্রাউন্ড দেখবো। ব্যাকগ্রাউন্ড বলতে কিসের ব্যাকগ্রাউন্ড? তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে তিনি কোন ফ্যামিলি থেকে বিলং করছেন, কেন তার মধ্যে এরকম চিন্তা ভাবনা এলো। দেখো, চিন্তা ভাবনা আসতে গেলে তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার। তো দেখো, আমরা যদি ডারউইনের ফ্যামিলিকে একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে ডারউইন যে ফ্যামিলি থেকে বিলং করছেন তারা হচ্ছে সবাই প্রত্যেকেই নন কনফর্মিস্ট ইউনিটারিয়ানিজম। তাদেরকে বলা হচ্ছে কি? নন কনফর্মিস্ট ইউনিটারিয়ানিজম। এবং তার বাবা এবং তার দাদু, তারা দুজনেই ফ্রি থিঙ্কার ছিলেন। তাহলে এই যে দুটো টার্ম পেলাম আমরা, একটা হচ্ছে নন কনফর্মিস্ট, একটা হচ্ছে ইউনিটারিয়ানিজম। এই নন কনফর্মিস্ট এবং ইউনিটারিয়ানিজম, এই দুটো টার্মকে আমরা জানবো। দেখো, প্রথম টার্ম হচ্ছে আমাদের কি? নন কনফর্মিস্ট। নন কনফর্মিস্ট এই যে টার্মটা, এটার মানে কি? এটা হচ্ছে টার্ম যেটা প্রোটেস্ট্যান্ট যে খ্রিস্টানিটির দুটো ভাগ আমরা জানি, একটা ক্যাথলিক, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটির সাথে অ্যাসোসিয়েটেড এই নন কনফর্মিস্ট, এরা কি বিশ্বাস করে? এই নন কনফর্মিস্টরা বিশ্বাস করেন যে এস্টাবলিশমেন্ট অফ দ্য চার্চ এটা একটা ফেক। তারা কনফার্ম করেন না। কাকে কনফার্ম করেন না? এই যে চার্চ অফ ইংল্যান্ড এর যে এস্টাবলিশমেন্ট, যে চার্চই সমস্ত নিয়ম করবে, এই নিয়মটাকে কিন্তু এই নন কনফর্মিস্টরা কি করেন না? বিশ্বাস করেন না। তারা এটাকে ডিড নট কনফার্ম। তো সেই কারণে তাদেরকে বলা হয় নন কনফর্মিস্ট। তারা চার্চের এগেনস্টে যান। এবং এই যে ইউনিটারিয়ানিজম, এই টার্মটা মানে হচ্ছে, দেখো, ইউনিটারিয়ানিজম এই যে টার্ম, এখানে বিশ্বাস করা হয় যে গড হচ্ছে ইউনিক, গড হচ্ছে ওয়ান, গড কোনো সিঙ্গেল পার্সনই, গড কোনো ট্রিনিটি নয়। দেখো, খ্রিস্টান ধর্মে আমরা বেসিক্যালি কি জানি? খ্রিস্টান ধর্মে গড ট্রিনিটিতে বিলং করা হয় বা বিশ্বাস করা হয়। তো খ্রিস্টান ধর্মে বলা হয় যে গডের ট্রিনিটি রয়েছে, 3টি রূপ রয়েছে। একটা হচ্ছে দ্য ফাদার, একটা হচ্ছে দ্য সান, একটা হচ্ছে দ্য হোলি স্পিরিট। কিন্তু এই যে ইউনিটারিয়ানিজম, এনারা বিশ্বাস করেন যে গড ইজ অনলি ওয়ান। তো আমাদের ডারউইন কিন্তু সেই ট্র্যাডিশন থেকে বিলং করছেন, সেই ফ্যামিলি ট্র্যাডিশন থেকে বিলং করছেন। এবং তার বাবা এবং তার দাদুকে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো তারা হচ্ছে ফ্রি থিঙ্কার। তারা কোনো রকমই এই রিলিজিয়ন বলো বা এই অর্থোডক্স কালচার বলো, এই সমস্ত কিছুতে বিশ্বাসী ছিলেন না। তারা কিন্তু টোটালি ফ্রি থিঙ্কার। তো এরকম একটা ফ্যামিলি থেকে বিলং করছেন ডারউইন, তাহলে বুঝতেই পারছো তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা সায়েন্টিফিক যে মনোভাব, সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তো এই সায়েন্টিফিক মনোভাবের কারণেই কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার যে থিওরি অফ এভলিউশন, সেটা কিন্তু তিনি এস্টাবলিশ করতে তার সুবিধা হচ্ছে। তো দেখো, 4 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম ডারউইন সম্পর্কে। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা কি দেখবো? নেক্সট পয়েন্টে আমরা দেখবো এই যে ডারউইনের যে ভিউ তার সোসাইটির প্রতি, বা এই যে ইকোনমিক্যাল কন্ডিশন বা সোশ্যাল যে পজিশন, সেটা কেমন ছিল। দেখো, বেসিক্যালি সে গ্রিউ আপ হয়েছে, সে বড় হয়েছে একটা হুইগ রিফর্মার্স ফ্যামিলিতে। কোন ফ্যামিলিতে? হুইগ রিফর্মার্স
ফ্যামিলি। আমরা জানি ইংল্যান্ডের দুটো দল আছে, একটা হচ্ছে টোরি, একটা হচ্ছে হুইগ। তাহলে এই ডারউইনের যে ফ্যামিলি সেটা হুইগ রিফর্মার্স, হুইগদের মধ্যে শুধু হুইগ নয়, যারা রিফর্মার্স, যারা নতুন থিঙ্কিং নিয়ে এসছে, সেই ফ্যামিলি থেকে বিলং করছেন ডারউইন। এবং তার আঙ্কেলের নাম ছিল জোসিয়া ওয়েডগুড। তার আঙ্কেলের নাম ছিল জোসিয়া ওয়েডগুড। তো এই আঙ্কেল জোসিয়া ওয়েডগুড এবং ডারউইন এবং তার ফ্যামিলির লোকজন সবসময় কিন্তু সাপোর্ট করতেন, কি সাপোর্ট করতেন? ইলেকটোরাল রিফর্ম, মানে কোনো একটা সরকার নির্বাচন হলে যেন ইলেকশন হয়, যেন সিলেকশন না হয়, এই ইলেকট্রাল রিফর্মটাকে কিন্তু তারা সাপোর্ট করতেন। এবং তারা কিন্তু সবসময় এমানসিপেশন অফ দ্য স্লেভস, এতেও বিশ্বাস করতেন যে স্লেভারি একটা বাজে জিনিস, এটা তারা মনে করতেন। এবং তারা মনে করতেন যে স্লেভরাও যেন ফ্রিলি অন্যান্য হিউম্যান বিংদের মতো জীবনযাপন করতে পারে, এই থিঙ্কিং এ কিন্তু বিশ্বাস করতেন কারা? আমাদের ডারউইনের ফ্যামিলির লোকজন। তো সেই কারণে তিনি বুঝতেই পারছেন একটা ফ্রি থিঙ্কিং, একটা মডার্ন থিঙ্কিং, একটা রিফর্মার্স ফ্যামিলি থেকে বিলং করছেন। ডারউইনের মধ্যে রিফর্মিং কোয়ালিটি কিন্তু আমরা ফ্যামিলি থেকেই পেয়ে যাচ্ছি। তো 5 নম্বর পয়েন্টে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। তো চলো আমরা এরপর নেক্সট 6 নম্বর পয়েন্ট দেখি। 6 নম্বর পয়েন্টে কি দেখতে পাই দেখি। তো 6 নম্বর পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, দেখো ডারউইন মনে করতেন যে এই যে সোসাইটি প্যাট্রিয়ার্কাল, এখানে পুরুষ যারা, তারা মেয়েদের ওপর তাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করে। এটা কেন? এটাও বেসিক্যালি একটা সেক্সুয়াল সিলেকশনের জন্য, এটা সেক্সুয়াল সিলেকশনের জন্য তিনি এটা মনে করতেন, যেটা টোটালি বায়োলজিক্যাল ব্যাপার। এই যে পুরুষরা মেয়েদের ওপর সবসময় তাদের যে ক্ষমতা বা তাদের যে পাওয়ার দেখানোর চেষ্টা করে, যে প্যাট্রিয়ার্কাল সোসাইটি ক্রিয়েট করার চেষ্টা করে, এটা কিন্তু একটা বায়োলজিক্যাল সিলেকশন, ন্যাচারাল সিলেকশন, সেক্সুয়ালি ন্যাচারালি যেভাবে সিলেক্ট হয়েছে সেই কারণে। কারণ দেখো ন্যাচারালি আমরা যদি দেখি মেল ফিগার এবং ফিমেল ফিগার এবং বডি স্ট্রাকচার সবকিছু যদি আমরা মিলিয়ে বিচার করি, তাহলে আমরা দেখবো যে মেয়েদের মধ্যে মানে অনেক তাদের বডি স্ট্রাকচারে অনেক প্রবলেম রয়েছে, যে প্রবলেমগুলো ছেলেদের মধ্যে নেই। দেখো এই যে প্রবলেমেটিক সিচুয়েশন যেগুলো ছেলেদের মধ্যে নেই এবং মেয়েদের মধ্যে রয়েছে, সেই কারণে ছেলেরা বা পুরুষরা নিজেদেরকে কি মনে করে? নিজেকে মোর পাওয়ারফুল মনে করে দ্যান দ্য উইমেন। তো এটা একটা বায়োলজিক্যাল প্রসেস, এটাতে কিন্তু ডারউইন বিশ্বাস করতেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডারউইনের এই যে বিশ্বাস, এটাকে ডিসপিউট করা হয়, এটাকে ক্রিটিসাইজড করা হয় একজন ক্রিটিকের দ্বারা। তার নাম হচ্ছে অ্যান্টয়নেট ব্রাউন ব্ল্যাকওয়েল। তিনি 1875 একটা বই পাবলিশ করেন। সেই বইটার নাম হচ্ছে দ্য সেক্সেস থ্রু আউট নেচার। এই বইটাতে তিনি দেখান যে ডারউইনের এই চিন্তাটা কিন্তু ভুল। এটা কখনোই নয় যে ছেলেরা মোর পাওয়ারফুল, এটা ন্যাচারাল সিলেক্টেড হয়ে এসছে, মেয়েরা লেস পাওয়ারফুল, এটাও ন্যাচারাল সিলেক্টেড হয়ে এসছে, এটা নয়। এটা সোশ্যালি থিঙ্কিং এর মানে কনসেপ্টের উপর নির্ভর করে হয়েছে। এটা কে মনে করেন? এটা মনে করেন আমাদের অ্যান্টয়নেট ব্ল্যাকওয়েল। বা ডারউইন মনে করতেন যে এটা একটা ন্যাচারাল সিলেকশন। তো এটা আমরা 6 নম্বর পয়েন্ট পেলাম। আমরা 7 নম্বর পয়েন্টে চলে যাই। আমরা 7 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ডারউইন, তিনি তার এই যে ন্যাচারাল থিওলজি, তিনি ন্যাচারাল থিওলজি কিন্তু অনেকজনের কাছে ইনফ্লুয়েন্স হয়েছে। কার কার কাছে? একটা হচ্ছে আমাদের জন হার্স্টেল নামে একজন সায়েন্টিস্ট। জন হার্স্টেল তিনি একজন সায়েন্টিস্ট, তার যে সায়েন্স, এবং তাছাড়াও উইলিয়াম প্যালি, এনার যে ন্যাচারাল থিওলজি, এই উইলিয়াম প্যালি এবং জন হার্স্টেল, এই সমস্ত যে সায়েন্টিফিক রাইটার্সরা বা এনাদের যে ন্যাচারাল থিওলজি, এনাদের যে সায়েন্টিফিক রাইটিং, এনাদের যে সায়েন্স, এটা কিন্তু ডারউইনকে ইনফ্লুয়েন্স করে। এবং সেই কারণে ডারউইনও এনাদের সায়েন্সের উপর ইনফ্লুয়েন্সড হয়ে তিনিও মনে করেন যে আমাদের এই পৃথিবীতে যেগুলো ঘটছে সেগুলো বেসিক্যালি লজ অফ নেচার, সেগুলো সব নেচারের লয়ের কারণে। সেগুলো কিন্তু কোনো মিরাকল নয়, কোনো মিরাকিউলাস ভাবে কোনো কিছু ঘটছে না। আমরা দেখো অনেক কিছুকে মিরাকল ভাবি, বাট মিরাকল নয়। এভরিথিং ইজ ডিরাইভড ফ্রম নেচার অ্যান্ড এভরিথিং ইজ হ্যাপেনিং ইন দ্য কোর্স অফ নেচার। প্রত্যেকটা কিন্তু নেচারের জন্যই ঘটছে, এটা কিন্তু ডারউইন বিশ্বাস করতেন। কেন বিশ্বাস করতেন? তিনি জন হার্স্টেলের সায়েন্স পড়েছেন, তিনি উইলিয়াম প্যালিস সায়েন্স পড়েছেন, এবং এই সমস্ত সায়েন্সকে তিনি বিচার করে তিনি এক্সপ্লেন করে বুঝতে পেরেছেন যে মিরাকলের চেয়ে আমাদের লাইফে সব কিছুই কিন্তু ন্যাচারাল।
দেখো আমাদের একটা সময় লেজ ছিল, বাট ডে বাই ডে লেজের ব্যবহারটা কমে যাওয়ার কারণে আমাদের লেজ চলে গেছে। আমরাও দেখো 4 হাতে পায়ে হাঁটতাম, কিন্তু আমরা ডে বাই ডে কি হয়েছি, ন্যাচারাল প্রসেসে কিন্তু আমরা 2 পায়ে হাঁটি। তো এগুলো ডারউইন কোনো মিরাকল মনে করেন না, তিনি মনে করেন এগুলো লস অফ নেচার। তো 7 নম্বর পয়েন্টে আমরা আরেকটা সায়েন্টিফিক মনোভাব ডারউইন সম্পর্কে পেয়ে গেলাম। আমরা নেক্সট পয়েন্ট দেখি। নেক্সট পয়েন্টে দেখো আমরা দেখতে পাচ্ছি যে তিনি রিলিজিয়নকে নিয়ে কিছু কমেন্ট করছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন যে রিলিজিয়ন কোনো ন্যাচারাল প্রসেস নয়। রিলিজিয়নটা কি? রিলিজিয়ন হচ্ছে ইট ইজ এ সার্ভাইভাল স্ট্র্যাটেজি ফর দ্য ট্রাইবস। এই যে আমরা সবাই একটা ট্রাইবাল কমিউনিটিতে বিলং করি। আমরা ইন্ডিয়ান ট্রাইবস, কেউ আমেরিকান ট্রাইবস, কেউ আফ্রিকান ট্রাইবস, কেউ অস্ট্রেলিয়ান ট্রাইবস, এই যে বিভিন্ন ট্রাইবাল কমিউনিটিতে আমরা বিলং করছি। তাহলে তিনি মনে করেন রিলিজিয়ন কি? অ্যাজ এ ট্রাইবাল সার্ভাইভাল স্ট্র্যাটেজি। এই যে ট্রাইবরা তাদের সার্ভাইভ করার জন্য কিছু কিছু কাস্টম তৈরি করেছে, সেটাই হচ্ছে রিলিজিয়ন। এবং তিনি কিন্তু কখনোই গডকে বা এই যে গডের যে কনসেপ্ট, এই গডকে যে আলটিমেট ল গিভার হিসাবে তিনি কিন্তু কখনোই স্বীকার করেন না। তিনি কিন্তু মনে করেন যে গড কখনোই আলটিমেট ল গিভার হতে পারে না। কারণ দেখো পৃথিবীতে বিভিন্ন রকমের ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, বিভিন্ন ধর্ম রয়েছে। তো সেই কারণে আমাদের ডারউইন মনে করেন যে প্রত্যেকটা কমিউনিটি বা প্রত্যেকটা ট্রাইব তাদের সার্ভাইভাল স্ট্র্যাটেজির উপর বেস করে তাদের রিলিজিয়নটা বানিয়েছে। এখানে গড কিন্তু কখনোই আলটিমেট একটা পাওয়ার হতে পারে না, কারণ গড যে কনসেপ্টটা, এটা মানুষের কি সার্ভাইভাল স্ট্র্যাটেজির কনসেপ্ট, এটা কনসেপ্ট। তো ডারউইন এই থিওরিতে বিশ্বাস করতেন, এটা তার সবসময় একটা কনসেপ্ট বা তার ধারণা। তো চলো আমরা 8 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম, আমরা 9 নম্বর পয়েন্টে চলে যাই। 9 নম্বর পয়েন্টে তিনি 1879-এ তিনি একটা এই গড এবং রিলিজিয়ন সম্পর্কে তিনি একটা এক্সপ্লেনেশন দিচ্ছেন এবং তিনি কি বলছেন? তিনি বলছেন যে I have never been an atheist in the sense of denying the existence of a God. I think that generally an agnostic would be the most correct description of my state of mind. তিনি বলছেন যে আমি কিন্তু কখনোই একজন অ্যাথেইস্ট নই। অ্যাথিস্ট মানে কি? যারা ঈশ্বরে টোটালি বিশ্বাস করে না, যাদের কাছে ঈশ্বরের কোনো এক্সিস্টেন্সই নেই, তিনি কিন্তু অ্যাথিস্ট নন। তিনি কিন্তু গডের এক্সিস্টেন্সকে সুপার যে পাওয়ার, যে একটা সুপার পাওয়ার রয়েছে, একটা আলটিমেট পাওয়ার রয়েছে, সেই পাওয়ারটাই কিন্তু তিনি কখনোই ডিনাই করছেন না। বাট তিনি বলছেন যে তিনি একজন অ্যাগনস্টিক পারসন। অ্যাগনস্টিক মানে কি? অ্যাগনস্টিক মানে হচ্ছে এমন একজন পারসন who challenges the existence of God, but he or she doesn't deny the existence of God. চ্যালেঞ্জ করবে মানে তার কাছে একটা কনসেপ্ট থাকবে যে গড কি সত্যি করেই এক্সিস্ট করে কি করে না, এই ব্যাপারটা তার মধ্যে সবসময় কাজ করবে। একে বলা হয় অ্যাগনস্টিক থিঙ্কিং। তাই ডারউইন নিজেকেও বলছেন যে আমার যে স্টেট অফ মাইন্ড বা আমার যে থিঙ্কিং, সেখানে কিন্তু আমি অ্যাথেইস্ট নই। আমি কিন্তু ডিনাই করছি না গডের এক্সিস্টেন্সকে, বা আমি কি করছি, আমি চ্যালেঞ্জ করছি। আমি এই কনসেপ্টে বিশ্বাস করি যে গড কি সত্যি করে এক্সিস্ট করছে না করছে না। এই যে করছে এবং করছে না, এই যে এটাকে নিয়ে আলোচনা, এটাই বিশ্বাস করেন কে? আমাদের ডারউইন। তিনি আমাদের গডকে ডিনাই করছেন না, বাট তিনি গডের যে এক্সিস্টেন্স তাকে চ্যালেঞ্জ করছেন। তাহলে এটা আমরা 9 নম্বর পয়েন্টে পেলাম। নাম্বার 10-এ চলে যাই আমরা। নাম্বার 10-এ আমরা দেখতে পাবো এটা একটা টার্ম যেটা আমরা জানি ভিক্টোরিয়ান পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড, যে টার্মটা ভিক্টোরিয়ান পিরিয়ড এবং লেট ভিক্টোরিয়ান পিরিয়ডের সাথে অ্যাসোসিয়েটেড, যাকে বলা হয় এরা অফ ফেথলেসনেস বা হোপলেসনেস। এটা কিন্তু সবসময় ডারউইনের সাথে অ্যাসোসিয়েট করা হয়। কেন অ্যাসোসিয়েট করা হয়? দেখো ওই যে আমরা জানি ডারউইন এক্সিস্টেন্সের যে গডের যে এক্সিস্টেন্স তাকে চ্যালেঞ্জ করলো। তাহলে হিউম্যান বিং শুরু থেকে গডকে বিশ্বাস করে আসছে। হিউম্যান বিং যেদিন থেকে রিলিজিয়ন সৃষ্টি হয়েছে সেদিন থেকে গডকে বিশ্বাস করে আসছে। বাট ডারউইন 1859-এ তার যে বই পাবলিশ করলেন অন দ্য অরিজিন অফ স্পিসিস, সেখানে তিনি কি করলেন? তিনি চ্যালেঞ্জ করলেন যে গডের এক্সিস্টেন্সের উপর তিনি একটা চ্যালেঞ্জিং মার্ক রাখলেন। তিনি ডিনাই করলেন না, বাট চ্যালেঞ্জ করলেন এবং তিনি দেখালেন যে হিউম্যান বিং বা যে কোনো স্পিসিসের সৃষ্টিটা কিভাবে হয়েছে
একটা একটা ওয়ান সেল থেকে সবাই কিন্তু ইভলিউশনের ফলে বা বিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে, এই জিনিসটাকে তিনি কি করলেন, এস্টাবলিশ করলেন। তো সেই কারণে তার সাথে এই যে ফেথলেসনেস বা হোপলেসনেসটা অ্যাসোসিয়েটেড হয়ে গেল। কারণ মানুষ এতদিন একটা ফেথ ছিল, একটা হোপ ছিল গডের এক্সিস্টেন্সের ওপর, বাট ডারউইন সেটাকে চ্যালেঞ্জ করছেন 1859-এ। তো এই চ্যালেঞ্জ করার জন্য এই যে এরা অফ ফেথলেসনেস বা হোপলেসনেস, যে টার্মটাকে আমরা ভিক্টোরিয়ান এবং লেট ভিক্টোরিয়ান পিরিয়ডের সাথে রিলেট করি, এটা কিন্তু আমরা ডারউইনের সাথে সবসময় অ্যাসোসিয়েট করতে পারি। তাহলে আমরা 10 নম্বর পয়েন্টে এটা পেলাম। তো চলো আমরা ডারউইন সম্পর্কে মোটামুটি এই 10টা পয়েন্ট জানলাম এবং আমরা বুঝলাম যে ডারউইন কিন্তু টোটালি একটা সায়েন্টিফিক মাইন্ডের মানুষ। কেমন মাইন্ডের মানুষ? সায়েন্টিফিক মাইন্ডের মানুষ। তার মধ্যে কোট অ্যান্ড কোট যে অর্থোডক্স রিলিজিয়ন বা কোট অ্যান্ড কোট যে গডকে আলটিমেট পাওয়ার গিভার বা ল গিভার মেনে নিতে হবে সেরকম কিন্তু কোনো কনসেপ্ট নেই। তিনি কিন্তু বিশ্বাস করেন যে গডকে চ্যালেঞ্জ করা যায়, কারণ সবকিছুর পেছনে একটা ফ্যাক্ট রয়েছে বা রিজন রয়েছে। এভরিথিং ইজ বেসড অন এ রিজন অর ফ্যাক্ট, এটা ডারউইন বিশ্বাস করেন। তাহলে আমরা জানতে পারলাম যে তার মধ্যে একটা সায়েন্টিফিক যে ব্যাপার স্যাপার সেটা কিন্তু প্রথম থেকেই সমস্ত তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বলো, তার যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড সব কিছুর মধ্যে কিন্তু রয়েছে। তাহলে আমরা এই 10টা পয়েন্ট ডারউইন সম্পর্কে পেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্টে দেখি নেক্সট কি হচ্ছে। তো নেক্সট আমাদের দেখতে হবে যে অ্যাবাউট দ্য বুক, এই বইটা সম্পর্কে আমাদের জানতে হবে। কোন বইটা? এই অরিজিন অফ স্পিসিস। তাহলে এই যে অন দ্য অরিজিন অফ স্পিসিস, এর একটা ফুল টাইটেল আছে। ফুল টাইটেল কি? ফুল টাইটেল হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ। এগুলো তোমরা লিখে নাও, খাতায় পয়েন্ট ডাউন করে নাও। এখন যদি খাতায় পয়েন্ট ডাউন করতে অসুবিধা হচ্ছে তো তোমরা একটা কাজ করো, স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তী ক্ষেত্রে তোমরা এগুলো খাতায় লিখে নেবে। তাহলে অন দ্য অরিজিন অফ স্পিসিস, তার ফুল টাইটেল হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ। এটা পাবলিশড হচ্ছে কখন? এটা পাবলিশড হচ্ছে 24th of November 1859, 24শে নভেম্বর 1859 সালে পাবলিশড হচ্ছে। এটা সায়েন্টিফিক লিটারেচার একটা। এবং এখানে ডারউইন কি করছেন? এখানে ডারউইন ফাউন্ডেশন অফ ইভলিউশনারি বায়োলজি, এই ব্যাপারটাকে নিয়ে তিনি আলোচনা করছেন। কি নিয়ে আলোচনা করছেন? ফাউন্ডেশন অফ ইভলিউশনারি যে বায়োলজি, এই যে বিবর্তন, এই যে বায়োলজিক্যাল যে বিবর্তন বা পরিবর্তন যে ইভলিউশনারি, এই ব্যাপারটাকে নিয়ে তিনি আলোচনা করছেন। এবং এই যে বইটার, এই বইটার টাইটেলটা অত বড় টাইটেলই ছিল, কিন্তু এই বইটার 1872 সালে আরেকটা এডিশন বেরোয়, যেটা হচ্ছে 6th এডিশন। এই 6th এডিশনে এই বইটার টাইটেলকে শর্ট করে দেওয়া হয় এবং এই বইটার নাম দেওয়া হয় কি? দ্য অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো বইটার নাম কিন্তু অনেক বড় ছিল, কিন্তু বইটার যে 6th এডিশন যেটা পাবলিশড হয় 1872-তে, এই 6th এডিশন পাবলিশড হওয়ার পর বইটার নাম হয়ে যায় শুধু দ্য অরিজিন অফ স্পিসিস। তাহলে এটা একটা সায়েন্টিফিক লিটারেচারের মধ্যে পড়ছে। তো চলো আমরা নেক্সট চলে যাই। আমরা নেক্সট দেখতে পাচ্ছি, দেখো এটা জন। ওই যে আমি আগেই বললাম কোন জয়ে বিলং করছে? সায়েন্টিফিক লিটারেচার জতে বিলং করছে। তাহলে হোয়াট ইজ সায়েন্টিফিক লিটারেচার? সায়েন্টিফিক লিটারেচার কাকে বলে সেটা আমাদের জানতে হবে। দেখো, সায়েন্টিফিক লিটারেচার বলতে একটা এক ধরনের লিটারেচার যেখানে ন্যাচারাল এবং যে সোশ্যাল সায়েন্স, ন্যাচারাল এবং যে সোশ্যাল সায়েন্স তার মধ্যে বিলং করে। মানে এখানে সায়েন্স নিয়ে আলোচনা করা হবে, লজিক নিয়ে আলোচনা করা হবে, রিজনিং নিয়ে আলোচনা করা হবে, ফ্যাক্ট নিয়ে আলোচনা করা হবে, এখানে প্রুফস নিয়ে আলোচনা করা হবে। এই যে ক্যাটাগরি, একে বলা হয় সায়েন্টিফিক লিটারেচার। সায়েন্টিফিক লিটারেচার বেসিক্যালি ফ্যাক্টের উপর বেস করে রয়েছে। তাহলে এই সায়েন্টিফিক লিটারেচার ক্যাটাগরিতে কিন্তু বিলং করছে আমাদের বই, আমাদের যে বুক সেটা কি অন আমাদের অরিজিন অফ স্পিসিস। তো আমরা এই 2 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। তো চলো আমরা নেক্সট পয়েন্ট দেখি।
আমরা নেক্সট পয়েন্টে দেখতে পাচ্ছি এই যে ডারউইনের এই যে বইটার একটা সোর্স রয়েছে। এই সোর্সটা কি? সোর্সটা ডারউইন নিজেই লিখছেন যে তার এই যে বইয়ের যে এভিডেন্স, তার এই অরিজিন অফ স্পিসিসের যে এভিডেন্স, সেটা তার একটা এক্সপিডিশনের উপর বেস করে। যে এক্সপিডিশনটা হচ্ছে বিগল এক্সপিডিশন, যেটা তিনি 1830 সালে করেছিলেন। বিগল এক্সপিডিশন নামে একটা এক্সপিডিশন, একটা জায়গায় তিনি ভ্রমণ করতে গেছিলেন, একটা এক্সপিডিশন করেছিলেন, যেটা 1831 থেকে 1836 সাল অবধি এই 5 বছর ধরে তিনি একটা এক্সপিডিশন করেছিলেন। এই এক্সপিডিশনের ফলস্বরূপ হিসাবে আমাদের কিন্তু অন দা অরিজিন অফ স্পিসিস আজকে রেডি হয়েছে। প্লাস এই বইটার যে পরবর্তী এডিশনগুলোতেও কিন্তু ডারউইন আমাদের এই বইটা সম্পর্কে কিছু কনসেপ্ট দিচ্ছেন। তিনি কি বলছেন? তার এই যে থিওরি, এই থিওরি কিন্তু তিনি অ্যারিস্টটলের যে আইডিয়া, অ্যারিস্টটল তার একটি বইয়ে কি করেছিলেন, গ্রিক ফিলোসফার এমপেডোকলস নামে একজন গ্রিক ফিলোসফার ছিলেন, তার কিছু আইডিয়াকে অ্যারিস্টটল তার কিছু বইতে, তার পোয়েটিক্সে বলো, তার অনেক জায়গাতে বলো, তিনি সেগুলোকে সামারাইজ করেছিলেন। তো সেই আইডিয়াগুলো কিন্তু, সেই ইভলিউশনারি যে আইডিয়াগুলো, সেই আইডিয়াগুলো কিন্তু আমাদের ডারউইনকে ইনফ্লুয়েন্স করে তার এই বই অরিজিন অফ স্পিসিস লেখার জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম তার সোর্স হিসেবে রয়েছে তার বিগল এক্সপিডিশন, যেটা 1831 থেকে 1836, প্লাস অ্যারিস্টটলিয়ান যে কনসেপ্ট অফ ইভলিউশন, অ্যারিস্টটল যেটা গ্রিক ফিলোসফার এমপেডোকলস এর কাছ থেকে পেয়েছেন, সেটাও কিন্তু ডারউইনকে কি করে, সাহায্য করে তার এই বই লেখার জন্য। তাহলে এটা আমরা সোর্স ম্যাটেরিয়াল হিসেবে পেলাম। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। তাহলে নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। এই যে নেক্সট পয়েন্টে আমাদের যে ডারউইনের পাবলিশড হলো অরিজিন অফ স্পিসিস 1859। পাবলিশড হওয়ার পরই ক্রিটিকরা এই ডারউইনের যে থিওরি অফ এক্সিস্টেন্স, বা যাকে বলা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এটাকে একটা নাম দিয়ে দিলেন। কি নাম দিলেন? তারা কি বললেন? ম্যালথুসিয়ান থিওরি। তারা কি বললেন? ম্যালথুসিয়ান জাস্টিফিকেশন ফর দ্য ইংলিশ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম অফ দ্য টাইম। কারা বললেন গো? কিছু ক্রিটিক বলে। এই ম্যালথুসিয়ান টার্মটা মানে কি? এই ম্যালথুসিয়ান টার্মটা অ্যাসোসিয়েটেড আমাদের থমাস রবার্ট ম্যালথাসের সাথে। থমাস রবার্ট ম্যালথাস একজন পলিটিক্যাল এবং সোশ্যাল ইকোনমিস্ট, তার সাথে অ্যাসোসিয়েটেড যে টার্ম, তাকে বলা হয় ম্যালথুসিয়ান ফিলসফি। তো ম্যালথুসিয়ান তার এই ফিলসফিতে তিনি সোসাইটি এবং সোসাইটির যে ইকোনমিক কনসেপ্ট, সোশিও ইকোনমিক যে কনসেপ্ট, সেটাকে তুলে ধরছেন। তিনি দেখাচ্ছেন যে কিভাবে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা কিভাবে মানুষের যে ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটিতে বিভিন্ন স্তর তৈরি করছে। সেখানে লোয়ার ক্লাস, মিডল ক্লাস, আপার ক্লাস, সমস্ত স্তর তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা স্তরই কিন্তু স্ট্রাগল করছে। প্রত্যেকটা স্তরই কিন্তু স্ট্রাগল করছে ইকোনমিক্যালি স্টেবল করার জন্য। তো ডারউইনের এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আমরা দেখো প্রত্যেকেই কিন্তু খাবারের জন্য লড়াই করছি, আমরা কিন্তু বেঁচে থাকার জন্য লড়াই করছি, অস্তিত্বের জন্য সংগ্রাম করছি। এটাকে কিন্তু ক্রিটিকরা অ্যাসোসিয়েট করলেন কার সাথে? ওই ম্যালথুসিয়ান জাস্টিফিকেশন ফর দ্য ইংলিশ ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম অফ দ্য টাইম। তাহলে বুঝতেই পারলে এই যে ম্যালথুসিয়ান কনসেপ্টের সাথে ডারউইনের স্ট্রাগল কতটা ইম্পর্টেন্ট। কারণ ম্যালথুসিয়ান তার কনসেপ্টে বলছে যে আমরা প্রত্যেকে ইকোনমি এস্টাবলিশ করার জন্য স্ট্রাগল করছি, আর দেখো বেসিক্যালি ডারউইনও বলছে যে আমরা বেঁচে থাকার জন্য লড়াই করছি। তো বেঁচে থাকতে গেলে এখন আমাদের হিউম্যান বিংদের দরকার ইকোনমি। আমাদের যারা হিউম্যান বিং নয়, যারা অ্যানিমাল ওয়ার্ল্ডে রয়েছে, তাদের অন্য কিছু দরকার, বাট আমাদের ইকোনমি দরকার। তো তাহলে এই দুটো টার্ম কিন্তু রিলেটেড। কারা করছে? ক্রিটিকরা করছে। তো 4 নম্বর পয়েন্টে আমরা এটা পেয়ে গেলাম। আমরা 5 নম্বর পয়েন্টে যাই। 5 নম্বর পয়েন্টে আমরা দেখছি এই যে ডারউইনের যে থিওরি, এই যে বই আমাদের যে অন দ্য অরিজিন অফ স্পিসিস, এখানে তিনি এই যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেটাকে তিনি এক্সপ্লেন করতে গিয়ে তিনি বলছেন যে এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই
একটা ক্রিয়েচার আরেকটা ক্রিয়েচারের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। আমরা প্রত্যেকেই কিন্তু একটা ক্রিয়েচার আরেকটা ক্রিয়েচারের উপর ডিপেন্ডেন্ট। দেখো ভেবে দেখো, গরিব মানুষের ওপর বড় লোকরা ডিপেন্ডেন্ট, আবার বড় লোকদের ওপর গরিবরা ডিপেন্ডেন্ট। যদি গরিবরা চাষ না করে, চাষিরা যদি চাষ না করে, তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা খেতে পাবে না। আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যদি বিভিন্ন রকম সরঞ্জাম না আবিষ্কার করে, তাহলে কিন্তু চাষে হেল্প হবে না। তাহলে এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এখানে যেখানে আমরা লড়াই করছি, সেখানে কিন্তু আমরা একে অপরের ওপর কি নির্ভরশীল। দেখো ভেবে দেখো, তিনি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন যে এই যে গাছ এবং পাখি, দেখো গাছ বড় হয়, বড় হয়ে ফল দেয়, সেই ফল পাখি খায়, এবং পাখি পরে যখন পটি করে, তার সেই পটি দিয়ে সেই ফলের বীজ পড়ে যায় কোথাও, আবার সেইখান থেকে গাছ জন্মায়। তা দেখো, গাছ এবং পাখি একে অপরের সাথে অ্যাসোসিয়েটেড। গাছ এবং পাখিকে ফল দিচ্ছে, পাখিও কিন্তু গাছকে আবার জীবন দিচ্ছে। তাহলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্সে আমরা কি পাচ্ছি? আ লার্জ অ্যান্ড মেটাফরিক্যাল সেন্স এখানে আমরা পাচ্ছি, ইনক্লুডিং ডিপেন্ডেন্স অফ ওয়ান বিং অন অ্যানাদার। একটা বিং আর একটা বিং এর উপর কি ডিপেন্ডেন্স হয়ে রয়েছে, ডিপেন্ড হয়ে রয়েছে। তাহলে এটা আমরা 5 নাম্বার পয়েন্টে পাচ্ছি। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এই যে ডারউইনের যে রাইটিং, এই রাইটিং তাহলে কিভাবে ইনফ্লুয়েন্স করলো আমাদের লিটারেচারে। আমরা যদি লিটারেচার দেখি, তাহলে ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান ফিকশন বা তারপর থেকে যে সমস্ত মডার্ন ফিকশন বা মডার্ন রাইটিং বা মডার্ন যে কোনো জিনিস লেখা হচ্ছে, সেগুলো কিন্তু এই সায়েন্টিফিক যে কনসেপ্ট, সেটা কিন্তু টোটালি ইনফ্লুয়েন্স করছে। তাহলে ভিক্টোরিয়ান এবং এডওয়ার্ডিয়ান পিরিয়ডের সমস্ত রকম যে ফিকশন, সেই ফিকশনগুলো কিন্তু ইনফ্লুয়েন্স হলো ডারউইনের থিওরি দ্বারা। তাছাড়া বিভিন্ন পোয়েটও কিন্তু ডারউইনের এই কনসেপ্টের উপর ইনফ্লুয়েন্সড হলেন। আমরা দেখো এরপর যে সায়েন্স ফিকশন, এটা টান পাবো। আমরা এইচ.জি. ওয়েলসকে পড়েছি, এইচ.জি. ওয়েলসের ইনভিজিবল ম্যান পড়েছি। সেখানে কিন্তু এই যে সায়েন্স ফিকশন ব্যাপারটা, সেটা কিন্তু একটা সায়েন্টিফিক মনোভাব। এই ডারউইনের যে কনসেপ্ট, এই ডারউইনের কনসেপ্ট কিন্তু সেখানেও একটা ইনফ্লুয়েন্স ফেলছে। তাহলে পরবর্তী ক্ষেত্রে যে সায়েন্স ফিকশন লিটারেচার বা যে সায়েন্টিফিক লিটারেচার টোটালি আমাদের ইংরেজি সাহিত্যে আসছে, সেটা কবিতার মাধ্যমে হোক, নাটকের মাধ্যমে হোক, বা নভেলের মাধ্যমে হোক, বা এসের মাধ্যমে হোক, সেটা কিন্তু ডারউইনের এই থিওরি দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। তাহলে ডারউইনের এই থিওরি সমস্ত রকম লিটারেচারকে, তখনকার পিরিয়ডের লিটারেচার প্লাস মডার্ন পিরিয়ডের তো এখন সায়েন্টিফিক অনেক ইভলিউশন হয়েছে, সমস্ত কিছুকেই কিন্তু ইনফ্লুয়েন্স করেছিল। তো এটা আমরা 6 নাম্বার পয়েন্টে পেলাম। তো চলো আমরা 7 নাম্বার পয়েন্টে চলে যাই। 7 নাম্বার পয়েন্টে আমরা কি দেখবো? 7 নাম্বার পয়েন্টে এই যে ডারউইনের এই যে বইটি রয়েছে, এই আমাদের অরিজিন অফ স্পিসিস, এটাকে আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করব। বেসিক্যালি এই ক্যাটাগরিকে ভাগ করছে কে? আমাদের একজন বায়োলজিস্ট, তার নাম হচ্ছে আর্নেস্ট মায়ার। তার নাম হচ্ছে কি? আর্নেস্ট মায়ার। তিনি তার এই টোটাল বইটাকে মোটামুটি 8টা কি কনসেপ্টে ভাগ করছেন। তিনি সেগুলোকে নাম দিচ্ছেন ফ্যাক্ট এবং ইনফারেন্সেস। ফ্যাক্ট মানে বুঝতেই পারছো, ফ্যাক্ট যেটা ফ্যাকচুয়াল ঘটনা, আর ইনফারেন্সেস মানে হচ্ছে লজিক অ্যান্ড রিজনিং। তা তিনি বেসিক্যালি 8টা পয়েন্টে ভাগ করছেন। এই 8টা মেইন পয়েন্টের উপর বেস করেই কিন্তু ডারউইনের টোটাল বইটা রয়েছে। তো সেই 8টা পয়েন্ট কি, আমরা 8টা পয়েন্ট এক এক করে জেনে নেব। তা দেখো, এই আর্নেস্ট মায়ার তিনি সামারাইজ করতে গিয়ে এই ফ্যাক্ট এবং ইনফারেন্স মানে ফ্যাক্ট এবং লজিক এবং রিজনিং এই যে ভাগ করতে গিয়ে তিনি যে প্রথম পয়েন্ট দিচ্ছেন, তিনি বলছেন যে এভরি স্পিসিস ইজ ফার্টাইল এনাফ that if all offspring survive to reproduce, the population would grow. তিনি প্রথমেই বলছেন যে ডারউইনের প্রথম ফ্যাক্ট হচ্ছে যে দেখো, আমরা জানি প্রত্যেকটা স্পিসিসই যদি ফার্টাইল হয়, আমরা প্রত্যেকটা স্পিসিসই ফার্টাইল, এবং সেই ফার্টাইল স্পিসিস গুলো যদি প্রত্যেকটা অফস্প্রিং মানে তাদের ছেলেপুলেরা যদি সবাই বেঁচে থাকে, বেঁচে থাকতে সক্ষম হয়, তাহলে কিন্তু পপুলেশন বেড়ে যাবে। কিন্তু এটা হয় না। দেখবে কুকুরের যদি 7টা বাচ্চা হয়, যেগুলো রাস্তার কুকুর বেসিক্যালি, তার মধ্যে দেখবে 2টো বাঁচে বা 1টা বাঁচে, বাকি 6টা কিন্তু মরে যায়।
তাহলে যদি সবাই বেঁচে থাকে, সবাই যদি রিপ্রোডিউস করতে শুরু করে, তাহলে কিন্তু পপুলেশন কিন্তু প্রচুর বেড়ে যাবে, এটার ফ্যাক্ট। ডারউইন সেকেন্ড ফ্যাক্টে কি বলছেন, যেটা আমাদের আর্নেস্ট মায়ার সামারাইজ করছেন, যে ডেসপাইট পিরিয়ডিক ফ্ল্যাকচুয়েশনস পপুলেশনস রিমেইন রাফলি দ্য সেম সাইজ। ডারউইন বলছেন এই কারণে পপুলেশন কিন্তু কখনোই বাড়ে না। তোমাদের অবাক লাগবে যে স্যার কি বলছেন, আপনি পপুলেশন বাড়ে না, আজকে ইন্ডিয়াতে 140 কোটি লোক হয়ে গেল আর আপনি বলছেন পপুলেশন বাড়ে না। দেখো, পপুলেশন মানে কিন্তু শুধু হিউম্যান পপুলেশন নয়, পপুলেশন মানে কিন্তু শুধুমাত্র হিউম্যান পপুলেশন নয়, সমস্ত স্পিসিসের পপুলেশন। তাহলে আজকে দেখো হিউম্যান বিংরা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করতে পারছে, সেই কারণে বেঁচে আছে, কিন্তু অন্যান্য স্পিসিসরা ডে বাই ডে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। পৃথিবীতে আর মাত্র 3000 বাঘ বেঁচে আছে, বাঘ মানে টাইগার। তাহলে বুঝতে পারছো অন্যান্য স্পিসিসরা কি হচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। মশা, মাছি, পিঁপড়ে সমস্ত কিছুকে ধরতে হবে। টোটাল পপুলেশন, ডারউইন মনে করেন যে টোটাল পপুলেশন কিন্তু বেশি ফ্ল্যাকচুয়েশন করে না, সেটা প্রায় সেম সাইজই রয়ে থাকে, সেটা প্রায় খুব কাছাকাছি থেকে যায়। থার্ড পয়েন্ট কি, resources such as food are limited and are relatively stable over time। দেখো রিসোর্স যেটা হচ্ছে ফুড, সেটা কিন্তু লিমিটেড এবং সেটা সময়ের পরিমাণে মানে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্টেবল হয়ে যাচ্ছে। আমরা স্টেবল করে নিচ্ছি, দেখো আমরা ফুডকে স্টেবল করে নিচ্ছি, কিন্তু যে বিংরা যারা ফুডকে স্টেবল করতে পারছে না তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। 4 নম্বর কি ফ্যাক্ট কি, এ স্ট্রাগল ফর সার্ভাইভাল এনসিউজ। তাহলে এই যে আমাদের বাঁচতে হলে, আমাদের জেনারেশনকে বাড়াতে হলে তাহলে কি করতে হবে, স্ট্রাগল ফর সার্ভাইভাল, সার্ভাইভাল করতে হবে। সার্ভাইভালের জন্য কি করতে হবে, স্ট্রাগল করতে হবে। আর কারা বেঁচে থাকবে, যারা ফিটেস্ট হবে তারাই বেঁচে থাকবে, আর যারা ফিট হতে পারবে না, যারা এই স্ট্রাগলটা করতে পারবে না, তারা এক্সটিংক্ট হয়ে যাবে। তাহলে সেটাই হচ্ছে, অন্যান্য যে স্পিসিস গুলো তারা ডে বাই ডে এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, আর মানুষ হিউম্যান বিং এক্সটিংক্ট হচ্ছে না। কেন, কারণ যেহেতু আমরা স্ট্রাগলটাকে সামলে নিচ্ছি। ইভেন দেখবে আমাদের মধ্যে যারা স্ট্রাগলটাকে সামলাতে পারি না তারা কি করে যায়, তারা এক্সটিংক্ট হয়ে যায়, তারা আমরা কি করি, সুইসাইড করে ফেলি, তারা আমরা বিভিন্ন রকম অপঘাতে মৃত্যুতে চলে যায়। তো কেন, প্রত্যেকেই স্ট্রাগল করতে হবে, যে এই স্ট্রাগলটাকে ধরে রাখতে পারবে না সেই কিন্তু এক্সটিংক্ট হয়ে যাবে। এটা 4 নম্বর পয়েন্ট, যেটাকে আর্নেস্ট মায়ার সামারাইজ করছে। নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো আমাদের 5 নম্বর, individuals in a population vary significantly from one another। তাহলে একটা পপুলেশনের যে ইন্ডিভিজুয়াল তাদের মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, একজনের সাথে অপরজনের কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে। দেখো আমার মধ্যে অনেক আলাদা কোয়ালিটি আছে, তোমার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যেই একটা আলাদা আলাদা কোয়ালিটি রয়েছে। একটা ইন্ডিভিজুয়াল অন্য ইন্ডিভিজুয়ালের মতো নয়, অনেক ডিফারেন্ট। একটা মানুষ ভালো, আবার তার ভাই, দু ভাই ধরো, এক ভাই ভালো আবার এক ভাই কি প্রচন্ড খারাপ, তা দেখো দু ভাই একই রকমের হয় না। তাহলে এটাও রয়েছে। 6 নম্বর কি, মাচ অফ দিস ভ্যারিয়েশন ইজ হেরিটেবল। এই যে ভ্যারিয়েশনটা, এই যে ভ্যারিয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে ভ্যারিয়েশনটা কি আমাদের হেরিটেবল, আমরা হেরিডিটি, আমরা বংশক্রমে পেয়ে আসছি, দাদু তার কাছ থেকে আমরা এইভাবে বেসিক্যালি কি হচ্ছে আমরা পেয়ে আসছি কি আমাদের এই ভ্যারিয়েশনটা। নেক্সট কি বলছেন তিনি, 7 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন, 7 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে এই যে individuals less suited to the environment are less likely to survive and less likely to reproduce। তাহলে এই 7 নম্বর পয়েন্টটা বেসিক্যালি তিনি বলছেন যে সমস্ত ইন্ডিভিজুয়ালসরা তারা এই এনভায়রনমেন্ট মানে পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে না, তারা কিন্তু কি করতে পারবে না, এক্সিস্ট করতে পারবে, তারা কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, তারা কিন্তু কোনো রিপ্রোডিউস করতে পারবে না। আর যারা এই এনভায়রনমেন্টের সাথে, যারা এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে তারাই কিন্তু রয়ে যাবে, বাকি কিন্তু যারা মানাতে পারবে না তারা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। এটা কিন্তু ডারউইন বলছেন, এটা একটা ফ্যাক্ট, এটা একটা আমাদের কি ন্যাচারাল প্রসেস অফ সিলেকশন, এটাকেই তিনি ন্যাচারাল সিলেকশন বলছেন। আর লাস্ট
যে 8 নম্বর পয়েন্টে তিনি কি বলছেন, the slowly effected process results in population changing to adapt to their environments and ultimately these variations accumulate over time to form a new species. তাহলে এই রেজাল্টের জন্য কি হচ্ছে, একটা স্পিসিস সবসময় নিজেকে পরিবর্তন করে চলেছে, পরিবর্তন করতে করতে একটা নতুন স্পিসিসে পরিণত হচ্ছে। এই হিউম্যান বিং আমাদেরও কিন্তু ডে বাই ডে অনেক পরিবর্তন ঘটছে, আমরাও কিন্তু নিজেদেরকে ডে বাই ডে কি করছি, পরিবর্তন করে চলেছি। আমরা আগে যেমন দেখতেছিলাম, আগে যেভাবে চলতাম, এখন কিন্তু সেইভাবে চলি না। আবার ভবিষ্যতে কয়েক হাজার বছর পর বা কয়েক লক্ষ বছর পর আমরা কিন্তু এরকম থাকবো না, আমরা কিন্তু টোটালি আরো কি হয়ে যাব, আলাদা হয়ে যাব। তাহলে কি আমাদের ইভলিউশন হতে হবে, আমাদের পরিবর্তন হতে হবে। পরিবর্তন না হলে কিন্তু আমরা এক্সিস্ট করতে পারবো না। যারাই পরিবর্তন করতে পারছে না নেচারের সাথে, এই পরিবর্তনের সাথে, তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই 8টা কি ফ্যাক্টের উপরই কিন্তু টোটাল ডারউইনের যে কনসেপ্ট বা অরিজিন অফ স্পিসিস সেটা রয়েছে। ঠিক আছে, তো আজকে আমাদের এই যে ক্লাসটা এখানেই শেষ হলো। এরপর পরবর্তী ক্লাসে আমরা যে টোটাল টেক্সটটাকে যে ডারউইন টোটাল কি বলছেন, টোটাল টেক্সটটাকে আমরা সামারাইজ করব। তাহলে বুঝতেই পারছো ডারউইন কিন্তু একটা ইনফ্লুয়েন্সিয়াল মানুষ। তিনি 1859-এ এই বইটা পাবলিশ করার পর যে ইংলিশ লিটারেচারে কিন্তু একটা নতুন মোড় চলে এলো। লিটারেচারে কিন্তু থিওরি অফ এক্সিস্টেন্সিয়ালিজম তার জন্ম হলো, সায়েন্টিফিক লিটারেচারের জন্ম হলো, সায়েন্স ফিকশন লিটারেচারের জন্ম হলো, অনেক কিছুর কিন্তু জন্ম করলেন কে, আমাদের ডারউইন। সেই কারণে এই পার্সপেক্টিভের দিক দিয়ে দেখতে গেলে ডারউইন যেমন সায়েন্সের ফিল্ডে একজন ইম্পর্টেন্ট লোক, ঠিক সেরকম আমাদের এই লিটারেচারের ফিল্ডেও একজন ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে রয়েছেন। তাহলে আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সবাই হ্যাপি থাকবে, সবাই হেলদি থাকবে, আর মনের দিক থেকে ওয়েলদি থাকবে। সবাইকে গড ইজ অলওয়েজ উইথ ইউ, টাটা, রাখছি।